আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক দিন পর। যদিও সেই ভিডিওতে কমন কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেগুলো হয়তো আপনাদের লোকচক্ষুর আড়ালে থেকে যেতে পারে। ঠিক এমনভাবেই আজকে এখন থেকে আমার ভিডিওগুলোতে আপনারা ঠিক সেই বিষয়গুলো বেশিরভাগ সময় দেখতে পারবেন, যেমনটা আগেই তারকাদের গল্প সবসময় দিয়ে যেত। ইউনিক কন্টেন্ট যেগুলো আপনাদের লোকচক্ষুর আড়ালেই থাকে। ঠিক যেমনটা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব, এগুলো একরকমের এক্সপ্লেনেশন ভিডিও। অর্থাৎ এমন নয় যে আমি আপনাদের কাছে গোপন তথ্য শেয়ার করে দেবো, আজকে খুব রঙ্গ তামাশা করব, এমনটা নয়। বাট কিছু এক্সপ্লেনেশন দেব। এক্সপ্লেনেশনটা হবে এরকম। দেখুন দর্শক, ফাতেহা তার মা মরার পরে এই মাস তিনেক পরে বাংলাদেশে এসেছে, এবং বাপ্পির সাথে ফাতেহা সম্পর্ক, বাপ্পির সাথে তিশার সম্পর্ক, তাদের কথোপকথন, তাদের যে চাল চলন, তাদের বাচনভঙ্গি, তাদের যে এক একজনের গতিবিধি, ফাতেহার লাগেজ মানে ওপেন করা, লাগেজের মধ্যে কী কী এনেছে সব কিছু দেখা, বিবেচনা করে সব কিছুর উপর একটা আলোকপাত করে আমি অনেকগুলো জিনিস আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইসিস করেছি, এবং দেখেছি এখানে অনেকগুলো ভেতরের ইনফরমেশান আছে যেগুলো এক্সপ্লেন করার মতো অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে। কারণ খেয়াল করে দেখবেন দর্শক, ফাতেহা তার মা মরার পর কিন্তু আসেনি, কিন্তু এই গরমে, মানে একদম মাটি ফাটা গরমে, যে গরমে আসলে মাটি ফেটে চৌচির হয়ে যেতে পারবে, এরকম গরমে ফাতেহা বাংলাদেশে এসেছে। কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে দর্শক? ভাবুন তো। এই যে তোষান তাবিবকে রেখে ফাতেহা এই গরমের মধ্যে নিজের গা পোড়াতে চলে এসেছে, এমনি এমনি এসেছে। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ আছে। এই যে ধরুন, গাছের পাতা যদি বাতাস না হয় নড়বে না, বাতাস হয় নড়বে। তার মানে একটা গাছের পাতাও কিন্তু কারণ ছাড়া নড়ে না, কারণ লাগে প্রত্যেকটা ঘটনার পেছনে। সো এই যে ফাতেহা যে বাংলাদেশে এসেছে, তাও আবার এরকম একটা দুর্যোগপূর্ণ ওয়েদার বলবো আমি, কারণ বাংলাদেশে এখন যে পরিমাণ গরম পড়ছে, এটা কিন্তু আসলে মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে 1 ঘন্টা, সে সিদ্ধ হয়ে যাবে। পুরোপুরি সিদ্ধ না হলে হাফ বয় হয়ে যেতে পারবে, এরকম একটা অবস্থা, বা এতটা গরম পড়ে। মানে ঠিক আছে, তো ফাতেহা এরকম গরমে এসেছে বাংলাদেশে তার সন্তানদেরকে ছাড়া। কেন এসেছে? কারণ কি নেই? অবশ্যই কারণ আছে। এই কারণটা কিন্তু আপনাকে বাপ্পি বা তিশা বা ফাতেহা ক্যামেরার সামনে এসে বসে বসে বলবে না ভাষণ দিয়ে, বরং তারা কি বলবে? আমরা এই করেছি সেই করেছি, যে হ্যাঁ আপনারা কেন এটা করেন না, কেন বুঝেন না, ভাই বোনের সম্পর্ক কত মিষ্টি, ভালোবাসার সম্পর্ক, তাই না? বাপ্পি এরকম ভাষণ দিচ্ছে, কিন্তু কেন ফাতেহা এসেছে এটা কিন্তু বলবে না। আবার যখন বাপ্পির সাথে ফাতেহার কথা শুনবেন, সেটা দেখেও বুঝতে পারবেন না যে আসলে বাপ্পির মনে কী চলছে, ফাতেহার মনে কী চলছে। তো সব কিছু মিলিয়ে আমার চোখে যেগুলো ধরা পড়েছে, আমার চোখ যেগুলো দেখে বুঝতে পেরেছে, সেই অভিজ্ঞতাগুলো আজকে আমি শেয়ার করব। এই জন্য বলেছি আজকে কোনো গোপন কিছু শেয়ার করব না, ভেতরের কোনো তথ্য আমি উদ্ঘাটন করে দেব না, বাট আজকে আমি আপনাদেরকে সহজ সাবলীল ভাষায় কিছু ঘটনার এক্সপ্লেনেশন দিব, যেগুলো আপনাদেরকে অনেকগুলো কারণের মানে অ্যান্সার দিয়ে দিবে। সো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, যারা কিনা আপনারা বাপ্পি তিশার ভিডিও রেগুলার দেখেন, যাদের কিনা তাদের প্রতি ইন্টারেস্ট আছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে দিন, এবং যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। দর্শক, আমরা কিন্তু প্রায় 1.5 লক্ষ পরিবারের সদস্য হতে যাচ্ছি। প্রায় আমি দেখলাম, আমি এতদিন আসলে খেয়াল করিনি বিষয়টা, প্রায় 48,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের। সো আমি কিন্তু সবসময় আমি বলি না, আমাদের বলি, কারণ এটা একটা পরিবার, তারকাদের গল্প একটা পরিবার, একটা ফ্যামিলির মতো, এবং সেখানে প্রায় 48,000 প্লাস সদস্য আছে। এবং আমি মনে করি একটা যে বড় বড় ভ্লগার আছে, চ্যানেল আছে, তাদের চেয়ে আমি যে রোস্টিং করি, আমার পরিবারটা অনেক বড়, এবং আমি মনে করি আমার পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক কনসিয়াস, অনেক কেয়ারফুল। সো দর্শক, আর কিছু মানুষ আছেন। সো আশা করব খুব দ্রুতই এই 1.5 লক্ষ পরিবার আমরা ধরে ফেলব। সো দর্শক, বেশি কথা না বলে চলুন আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। প্রথমত দর্শক, ফাতেহা যখন বাংলাদেশে এসেছে, সে বাংলাদেশে আসার আগে থেকেই কিছু জিনিস নিয়ে রোস্টিং শুরু হয়ে গিয়েছে সবার মধ্যে, এবং সেটা ছিল লেচু নিয়ে। লেচু নিয়ে কী ছিল? লেচু নিয়ে ছিল এটাই যে বাপ্পি আগেই বলেছে কাকপক্ষীতে লিচু খেয়ে ফেলেছে, তো ফাতে এসে যতটুকু লিচু পাবে অতটুকু লিচুই সে খাবে, যা লিচু আর কি বাঁচবে। অথচ আমরা জানি, আমরা দেখেছি বাপ্পিদের বাড়িতে গাছ ভর্তি লিচু হয়, যেই লিচু মানুষ খেয়ে শেষ করতে পারে না। তারা লিজ দেয়, তারা বিক্রি করে, তারা মানুষকে বিতরণ করে, তারপরও খেয়ে শেষ করতে পারে না। পক্ষীরা খেয়েও লিচু শেষ করতে পারে না, পরবর্তীতে লিচু পচে যায়, এরকম একটা অবস্থা। তো এখন কেন নাজমাটি মারা যাওয়ার পরে লিচু সব পক্ষীতে খেয়ে ফেলে, এখন কেন লিচু পাওয়া যায় না? সো গতকালকে আমি এটার
পক্ষে বা এটার বিপক্ষে যায় বলে না কেন একটা ক্লু দিয়েছিলাম। বাপ্পির কথা ধরে নিন সত্যি যে সব পক্ষী লিচু খেয়ে ফেলেছে। যদি তাই হয় তাহলে লিচু বাগানের ফ্লোরে মানে গাছের নিচে অবশ্যই লিচুর বিচি পাওয়া যাবে। লিচুর বিচি না পাওয়া গেলেও অর্ধ খাওয়া লিচু পাওয়া যাবে। কারণ একটা পাখি যখন লিচু খায় সে কিন্তু আস্ত লিচু গিলে ফেলে না, সে ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়। যখন সে ঠুকরিয়ে ঠুকরিয়ে লিচু খায় তখন বাকি লিচুটুকু হয় গাছ থেকে পড়ে যায়, নাহলে লিচু খাওয়ার পরে বিচিটাও গাছ থেকে পড়ে যায়। এখন যদি গাছের নিচে অর্ধ খাওয়া লিচু বা লিচুর বিচি বা খোসা কিছুই পাওয়া না যায়, তাহলে ধরে নিতে হবে একটা জিনিসই, এর বাইরে কোনো মানে কোনো রকমের ডিফারেন্সিয়াল নেই, এবং সেটা হচ্ছে কি একটাই জিনিস, সেটা হচ্ছে লিচুগুলোকে মানুষ পেরেছে এবং নিয়ে খেয়ে ফেলেছে, যার কারণে লিচুর খোসাও নেই, লিচুর বিচিও নেই, লিচুর কোয়াও নেই, কিছুই নেই। সো বাপ্পি যদি বলে পক্ষী লিচু খেয়েছে, তাহলে পক্ষী লিচু খাওয়ার পেছনে যে যুক্তি আমি দেখিয়েছি সেই যুক্তিটা বাপ্পি দেখাক, তাহলে হয়ে গেল। বাপ্পি সত্য বলছে না মিথ্যা বলছে প্রকাশ হয়ে যাবে। তো যেহেতু লিচু নিয়ে এত কথাবার্তা হয়েছে, বাপ্পি মানে অর্থাৎ তিশা ফাতেহা মানে নিশি বাংলাদেশে আসার পর নিশিকে সর্বপ্রথম বরণ করেছে লিচু দিয়ে। ঠিক আছে, লিচু এনেছে, মানে নিশিকে লিচু খাইয়েছে, লিচু দিয়ে সে নিশিকে বরণ করেছে। আরও হাস্যকর লেগেছে কি জানেন, নিশিকে যেদিন বরণ করেছে তারপরের দিন সকালে তার জন্য সাদা ভাতের খিচুড়ি, বা তাদের হয়তো ট্রেডিশনাল একটা খিচুড়ি আছে আপনারা জানেন, মরিচ পোড়া দিয়ে একটা সাদা রঙের খিচুড়ি খায়, সেটা বানিয়েছে। এবং তিশা নাকি এই খিচুড়িটা বানানোর জন্য সারা রাত সে ঘুমায়নি, সজাগ ছিল। আরও নোংরা লেগেছে, তিশা নাকি সকালবেলা ফজরের নামাজ পড়ছিল, সে ফজর নামাজ থেকে উঠে তারপরে নিশির জন্য সে রেডি হয়ে বসেছিল। আমার কাছে এটা তাজ্জব লেগেছে, একটা মানুষ নাকি নামাজ পড়ছে, আবার সে নামাজের ভিডিও করছে, আবার নামাজ থেকে উঠছে সেটাকেও সে ক্যামেরা ধরে মানে ক্যামেরা বন্দি করছে, মানুষকে দেখাচ্ছে আমি নামাজ পড়ছি। আরে ভাই, নামাজ পড়া অনেক সোয়াবের কাজ, যতক্ষণ আপনি সেটা আল্লাহর জন্য করবেন, শুধুমাত্র আল্লাহর জন্য করবেন। কিন্তু নামাজ পড়াটা আপনার জন্য গুনার কারণ হয়ে যাবে সোয়াবের থেকে বেশি কখন, যখন আপনি সেই নামাজটাকে রিয়া করে করবেন। কথাটা কিন্তু ভাই অনেক ভারী কথা বলেছি, সাধারণ মানুষ যদি এটা না বোঝে তাহলে কিন্তু আমরা মানে আমাদের মধ্যে এই কাজটা চলতে থাকবে। নামাজ আপনার জন্য ততক্ষণ সুফল বয়ে আনবে দর্শক, যতক্ষণ পর্যন্ত আপনি নামাজটাকে শুধুমাত্র আল্লাহর জন্য পড়বেন। কিন্তু নামাজটাই আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, গোনার কারণ হয়ে যাবে, যখন আপনি নামাজটাকে রিয়া করে পড়বেন। রিয়া মানে কি, আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে অনেকবার বলেছি রিয়া মানে কি। রিয়া মানে কি, যেটা তিশা করে, লোক দেখানো। রিয়াকে সোজা বাংলা ভাষায় যদি আমি অনুবাদ করে বলি, রিয়া ইকুয়াল টু লোক দেখানো ইবাদত। মানে যে ইবাদত আপনি আল্লাহর জন্য করেন না, বরং আপনি মানুষকে দেখিয়ে করছেন যে দেখেন আমি কত পরহেজগার, আমি কত ইমানদার, আমি কত বড় মুমিন, দেখুন। এটাকে বলে রিয়া, এবং রিয়া করা চরম গুনার কাজ। আল্লাহ রিয়া করা মানুষকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। এরকম অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে, আপনার গুগল করে জেনে নিতে পারেন। অনেক হুজুরদের ওয়াজ মাহফিলও আছে রিয়া বিষয়ে। সো আমি জাস্ট এতটুকু বললাম আমার সীমিত জ্ঞান দিয়ে। যাই হোক দর্শক, পরবর্তীতে আমি আসি তিশার এই মানে নামাজ পড়ার যে একটা রিয়া, সেটা খুবই নোংরা লেগেছিল, এটা তো বললাম। এবং একটা জিনিস আমি খেয়াল করেছি, তিশা এখন বর্তমানে তার পার্মানেন্ট ক্যামেরাম্যান হিসেবে পাখিকে রেখে দিয়েছে। দেখবেন দিন নেই, রাত নেই, সন্ধ্যা নেই, বিকাল নেই, দুপুর নেই, যখন মন চায় তখন পাখিকে দিয়ে কিন্তু তিশা ভিডিও করেছে। এবং আমি মনে করি পাখিকে এর জন্য সে কিছুটা হলেও পারিশ্রমিক দিচ্ছে, কারণ অকারণে একটা মানুষ এতভাবে অক্লান্ত পরিশ্রম করবে না। কারণ না খেয়ে না ঘুমিয়ে যখন মন যায়, তিশা যখন বলছে পাখি ধরে ক্যামেরা বসে আছে, অবশ্যই পাখি এটার জন্য পারিশ্রমিক পাচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে পাখিকে তিশা তার ক্যামেরাম্যান হিসেবে বেতন ভাতা দিয়ে রেখেছে। এখন কতটুকু পারিশ্রমিক দেয় সেটা আমার জানা নেই। সো এতটুকু পর্যন্ত বিষয় বললাম। তো পরবর্তীতে দেখা গিয়েছে তিশা একটা কথা বারবার করে বলছে, সে নিশির জন্য সাদা খিচুড়ি রাঁধতে গিয়ে সারা রাত ঘুমাতে পারেনি, কত কষ্ট করেছে সে নিশির জন্য। সে বারবার এই কথাটাকে হাইলাইট করে দেখাচ্ছিল, মানে সে বোঝাচ্ছে সে নিশির জন্য কত করেছে। আসলে দর্শক আমি আপনাদেরকে বলি, নিশি আসার আগে থেকেই বাপ্পি কিন্তু অনেকগুলো ভাষণ দিচ্ছিল যে মা আমাকে এবারের গার্জিয়ান বানিয়েছে, পক্ষীতে লিচু খেয়ে ফেলেছে। ঠিক আছে, তিশা বলছে লিচু প্রথমবারের মতো খাচ্ছি আমরা এবারের গরমে। আবার নিশির জন্য সে সারা রাত বসে নাকি লিচু মানে সে নাকি খিচুড়ি বানিয়েছে। ঠিক আছে, সে তিশা নাকি পরহেজগার হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এই যে নিশি আসার আগে যে এতগুলো ঘটনা বাপ্পি আর তিশা ঘটাচ্ছে, তার কারণটা কি? তার পেছনে একটা কারণ আছে দর্শক। এই পয়েন্ট অফ ভিউ মানে আমি অ্যানালাইসিস করে এটা থেকে ভালোভাবে বুঝতে পেরেছি, যেটা বাপ্পি এবং তিশা তারা ভালো মতো জানে ফাতেহা এবার কেন এসেছে। নিশির এবার বাংলাদেশে আসার পেছনে কিন্তু কোনো নিছক কোনো কারণ নেই, বড় কারণ আছে দর্শক। প্রথমত আমি আপনাদেরকে বলি, মা মারা যাওয়ার পরে নিশি আসেনি, এবার এসেছে এরকম মারাত্মক গরমের মধ্যে সন্তানদেরকে ফেলে। তার মানে নিশির এবার বাংলাদেশে আসার পেছনে অনেক বড় কোনো রিজন আছে। এবং এই রিজনের মধ্যে সবচেয়ে মেইন যে কারণ, কয়েকটা রিজনের মধ্যে প্রধান যে কারণ এবার নিশির বাংলাদেশে আসা,
সেটা হচ্ছে তার যে মা বাবা তাদের দুই ভাই বোনের জন্য যতটুকু জায়গা জমি সম্পত্তি রেখে গেছে, যতটুকু জিনিসপত্র রেখে গেছে, এই সব কিছু জিনিস নিশি এবার বুঝে নিতে এসেছে। হ্যাঁ, হয়তো দলিলপত্রের বিষয় নিজেদের করে নিতে, সাইন টাইন করে নিজের নামে করে নিতে, এগুলো হয়তো একটু সময় সাপেক্ষ লাগবে, সময় সাপেক্ষ জিনিস, কিন্তু নিজের জিনিস নিজে বুঝে নেওয়া বা বুঝে পাওয়া বা কোথায় তার কতটুকু সে পাচ্ছে, এই জিনিসগুলো নিজের আয়ত্তে রাখা, এটা কিন্তু নিশির এখন মনে হয়েছে ইটস হাই টাইম এটা এখন তার নিজের আয়ত্তে নিয়ে আসা উচিত। এবং আমি মনে করি অবশ্যই এটা উচিত, কারণ মানুষ যেমনই হোক, নিশ্চিত ভালো হোক খারাপ হোক এটা বিষয় না, ঠিক আছে, এটা তার হক, তার বাবা মা হিসেবে সে তার বাবা মার কাছ থেকে এটা পায়, মেয়ে হিসেবে যতটুকু পায় এটা তার বুঝে নেওয়া উচিত, এটা আমি মনে করি। ঠিক আছে, কারণ এই যে দেখুন দোতলা বাড়ি আছে, এটা তো বাপ্পি করেনি, এই বাড়িটা কিন্তু বাপ্পির বাবার, তার মানে বাড়ি থেকেও কিন্তু নিশি ভাগ পায়। সো এই যে জিনিসগুলো, এগুলো তো বাপ্পি একা একা ভোগ করছে। সো নিশি তারটা বুঝে নিতে এসেছে এবার, এই কারণে সে একা এসেছে কাজকর্ম করার জন্য, তাকে দৌড়াদৌড়ি করতে হবে। সো এটা অবশ্যই উচিত নিশির বোঝানো উচিত, এবং বাপ্পি তিশা তারা ভালো মতোই জানে নিশি এবার কেন বাংলাদেশে আসছে, তার নিজের জিনিসগুলোকে সে বুঝে নেওয়ার জন্য আসছে। সো এই কারণে বাপ্পি তিশা জানে যেহেতু নিশি এবার এসেছেই একটা কারণে, তার মানে নিশি এবার যথেষ্ট স্ট্রং হয়ে এসেছে। স্ট্রং মানে এটাই, তাকে আসলে কোনো কিছুতে মন গলানো যাবে না, সে যেটা যা সে সেটাই তা, অর্থাৎ সে যেই জন্য এসেছে সে সেটা আবার করেই যাবে। সো বাপ্পি তিশা জানে এখানে আসলে নিশিকে কোনোভাবেই আর ফেরত পাঠানো যাবে না, নিশি এবার ভাগ বাটোয়ারা করেই যাবে। সো যতটুকু তেলবাজি করে, মিষ্টি মিষ্টি কথা বলে, গাছের পাকা পাকা লিচু খাইয়ে, সাদা ভাতের খিচুড়ি খাইয়ে, এরকম মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে তার মন গলিয়ে যতটুকু যা কনসিডার করানো যায় আর কি। ধরুন কথার কথা, একটা আম আছে, এই আমের ভাগ বাপ্পি অর্ধেক পাবে, নিশি বাপ্পির সাথে অর্ধেক পাবে। এখন বাপ্পি মিষ্টি মিষ্টি কথা বলে যদি কোনোভাবে এই পুরো আমের ভাগটাই নিশির কাছ থেকে ছিনিয়ে আনা যায়, ক্ষতি তো নেই। বাপ্পি এই ধান্দা বা এই পলিসি করছে যে নিশিকে মিষ্টি মিষ্টি কথা বলে নিশিকে কোনো না কোনো জায়গা থেকে একটু ঠকিয়ে দেওয়া যায় কিনা, বা নিশিকে কনভিন্স করে তার জিনিসটুকু নিয়ে আসা যায় কিনা, এটা বাপ্পি অনেকভাবে চেষ্টা করছে। কেন এই কথা বললাম সেটা একটু পর আমি বলে দিব। আচ্ছা, সো এর আগে একটা কথা বলে দিই, বাপ্পি যে এত মিষ্টি কথা বলছে তার সাথে কিন্তু নিশির এত মিষ্টি কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ নিশি কিন্তু এবার বাপ্পির কোনো মিষ্টি কথাতে গলেও যাচ্ছে না, প্রশ্রয় দিচ্ছে না। তার রেজাল্ট আমি একটু পর আপনাদেরকে বিভিন্ন ঘটনা দিয়ে এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে দেখুন, নিশির মা মারা গিয়েছে। আচ্ছা, নিশি তার মা মারা যাওয়ার আসেনি কেন, সেটা কারণ আমরা সবাই জানি, টাকা পয়সা চিন্তা করে যে গিয়ে তো ভিডিও দিতে পারবো না, সেও খুব একটা ভালো সেটা বলা যাবে না, বাপ্পির মতো সেও তার মার মৃত্যু দিয়ে ব্যবসা করেছে। দিন শেষে যেহেতু মা ব্যবসা করেছে, কিন্তু মার জন্য কষ্ট 1% হলেও লাগবে, এটাও স্বাভাবিক। যদি 99% ব্যবসা করে 1% তার খারাপ লেগেছে, ওই খারাপ লাগা থেকে সে যখন ঘরে এসেছে দেখেছে তার নিচতলা ঘর পুরোটা খালি, অবশ্যই বুকটার মধ্যে খা খা করবে, এটাই স্বাভাবিক। তো নিশি বাংলাদেশে এসে পাবনাতে পৌঁছাতে পারেনি, বাপ্পি পরের দিন সকালে নিশির লাগেজ ব্যাগ নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে। লাগেজের মধ্যে কী এনেছে খুলে দেখাতে হবে। বাপ্পি কিন্তু নিশি আসার পর থেকেই লাগেজ নিয়ে টানা হেঁচড়া শুরু করেছিল, লাগেজগুলোকে সাবধানে রেখেছিল, মানে ঠিক তার যতটুকু সুবিধা যেভাবে রাখলে সেভাবে বাপ্পি রাখছিলেন, নিশির লাগেজগুলোকে তার নিজের উপর কন্ট্রোল করে রেখেছিল। তো পরবর্তীতে পরের দিনই নিশি আসার পরের দিনই বাপ্পি লাগেজ খোলা শুরু করেছে, মানে অস্থির হয়ে গেছে লাগেজের মধ্যে কী কী আছে বাপ্পির দেখতে হবে। ব্যাস, কই মা মরেছে, কই বাড়িটার মধ্যে মা নেই, নিশি এসেছে, নিশির সাথে একটু কথা বলি, বা আজকের দিনেও যেহেতু মা নেই তাদের ছাড়া, মাকে ছাড়া এগুলো করা লাগছে, ভিডিও তো না দিলেও হতো এই জিনিসটা, লাগেজ ওপেন করা, এটা তো ভাই অনেক দেখেছি। নিশি কী এনেছে না এনেছে এটা আপনারা নিজেরা ভিডিও করলে তো পারতেন, মানে নিজেরা দেখলে তো পারতেন, ভিডিও করে দেখানো তো আসলে কিছু নেই। যেহেতু আপনাদের কিছুদিনকে মা মারা গিয়েছে, আপনারা এখনই এগুলো শুরু করেছেন হই হুল্লোড়, এটা তো আসলে ভাই মানানসই নয়, তাই না? তো যাই হোক, বাপ্পি শুরু করেছে লাগেজ নিয়ে, এসেই লাগেজটাকে খুলে মানে গন্ডারের মতো বসেছে। তো তাবি একটা ছটর ফটর করছিল, তাবিকে ধরে ধমক দিয়েছে, কারণ বাপ্পি লাগেজ দেখার পরই তার একদম প্যাভলোভের নীতি পড়েছিলাম আমরা, মনে আছে আপনাদের দর্শক? ছোটোকালে আমরা যখন বায়োলজি পড়তাম ক্লাস সম্ভবত 11-12 নাকি 9-10 মনে নেই, প্যাভলোভের নীতি পড়েছিলাম যে একটা কুকুরের সামনে যখন আপনি খাবার এনে রাখবেন তখন ওই খাবার খাওয়া লাগবে না, গন্ধ শোকা লাগবে না, ওই আপনি খাবার বাড়ছেন ওই প্লেটের যে ঝাঁকুনির শব্দ ওইটা শুনেই কুকুরের স্যালাইভেশন স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ কুকুরের জিহ্বা থেকে লালা পড়া শুরু করবে ওটা শুনেই, কারণ কুকুর বুঝতে পারে যে এখন আমার জন্য খাবার আসছে। এটাকে আমরা প্যাভলোভের নীতি হিসেবে পড়েছিলাম। ক্লাসের ইয়াটার ডিউরেশনটা আমরা মানে ক্লাসের সময়টা মনে নেই, হয়তো 19 বা 11-12 কোনো এক সময় আমরা পড়েছিলাম ছোটো বাচ্চাকালে।
তো সে প্যাভলভের নীতির কথা আমার মনে পড়েই গেছিলো বাপ্পিকে দেখে। ওই যখন থেকে ফাতেহা এসেছে, ফাতেহার লাগেজ দেখা লাগবে না, ফাতেহাকে দেখেই বাপ্পি জিব্বা থেকে লালা পড়া শুরু করেছে কখন লাগেজ ব্যাগটা খুলবো। তো বাপ্পি আর সহ্য করতে পারেনি। ঠিক প্যাভলভের নীতিটা আমি মনে করি প্যাভলভ যদি কুকুরের সাথে না তুলনা করে বাপ্পির সাথে বা বাপ্পির উপর এক্সামিনেশন করতো, রেজাল্টটা আরও অ্যাকুরেট হতো, আই গেস, এটা আমার মনে হয়। তো যাই হোক, বাপ্পি লাগেজ ব্যাগটা খুললো, মানে কুকুরের চাইতে অধম যেটাকে বলা হয় আর কি। তো খুলে সে অস্থির হয়ে গেছে কী কী এনেছে। তো নিশি তার মতো করে একটা একটা করে বের করে দিচ্ছে। তো নিশির কথার মধ্যে এবার ধার আছে, আমি যেটা খেয়াল করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি যেটা দেখলাম নিশি এবার কিন্তু আগের মতো করে একটু লাফালাফি কম করছে। তাকে একটু আমি আগের চাইতে বেশি ভারভার্তিক দেখছি, কথাবার্তার মধ্যে একটু ওজন আছে, একটু ওয়েট আছে, কিছুটা রুক্ষতার স্বর আমি খুঁজে পাচ্ছি মাঝে মধ্যে। যেমন আমি আপনাদেরকে নমুনা দিই, যখন লাগেজ ব্যাগ ওপেন করা হচ্ছিল, লাগেজ ব্যাগ ওপেন করার সময় বাপ্পি একটু ভাষণ দিচ্ছিল যাতে করে দর্শকরা তাকে গালিগালাজে না করে। সে বলছে আসলে আমরা তো বড় মানুষ, আমাদের পরিবার থেকে মা চলে গেছে, আমরা তো পরিবেশ সম্পর্কে জানি যে আমাদের কেমন, কিন্তু তারপরও বাচ্চা কাচ্চা থাকে, তাদের তো আসলে তাদের ফুপুর কাছে তো একটা ডিমান্ড, একটা চাহিদা থাকে। তো এর কোনো কারণে ফুপুর না পারতো, তার কিছু আনা লাগে। তো বাপ্পি বুঝাচ্ছিল যেটা তান তাবিয়ার জন্য, মানে ফাতেহা না পারতে এনেছে, নাহলে যে মা মারা গেছে ফাতেহা এবার কোনো কিছু শপিং করে আনতো না। তো ফাতেহার সাথে সাথে চটাং করে উত্তর দিয়ে দিয়েছে কিন্তু বাপ্পিকে, না 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 না, ভুল। এবার তাবিয়া তান আমার কাছে কোনো কিছু বায়না করেনি, কোনো কিছু আমার কাছে চাইনি, মিথ্যা বলবো না, তার আমার কাছে কোনো কিছু এক্সপেক্ট করেনি, কোনো কিছু ডিমান্ড করেনি, কোনো কিছু ফোন দিয়ে বলেনি এটা নিয়ে আসবা ফুপি, ওটা লাগবে, কিচ্ছু বলেনি। তার মানে বাপ্পিকে জায়গাতে নিশি কিন্তু বোল্ড করে দিয়েছে। অর্থাৎ নিশির এই কথাটা বলার কারণ হচ্ছে নিশির দর্শকদের মধ্যে সেটা বুঝিয়ে দিয়েছে যে আমি ভাই আসলে আমার ভাগিনাদের জন্য আনিনি, এই তানতাইবের জন্য আমি এগুলো আনিনি, বরং আমি এগুলো না আনলে আমার নিজের ভাইয়েরই মুখ অন্ধকার হয়ে যেত, যে আমি দেশে এসেছি খালি হাতে এসেছি, কিছু আনিনি, বাপ্পিরই মুখটা অন্ধকার হয়ে যেত কালা কুত্তার মতো। এর জন্য আমি এনেছি, আমি এনেছি আমার নিজের ভাইয়ের জন্য, আমি তানতাইবের জন্য আনিনি, কারণ তানতাবি আমার কাছে কোনো সেবার আবদারই করেনি। তার মানে আমি তাহলে কেন এনেছি? শুধুমাত্র আমার ভাইকে খুশি করার জন্য, কারণ আমার ভাই এগুলো না পেলে অস্থির হয়ে যায়। তো ফাতেহা কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। তো এই উত্তরটা কিন্তু অন্য কোনো দিন হলে ফাতেহা মানে নিশি দিত না, এবার কিন্তু দিয়েছে, কারণ বাপ্পি মিথ্যা কথা বলছিল, নিশির সাথে সাথে উত্তর দিয়েছে। পরবর্তীতে লাগেজ ব্যাগ ওপেন করতে 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 কিছু চিপস পাওয়া গেছে। চিপসের নামটা আমি জানি না, বাট আমাদের বাংলাদেশ মানে এরকম চিপস আমরা প্রায় খেয়েছি, প্রিঙ্গলস যেটাকে আমরা বলি, প্রিঙ্গলস চিপটা খুবই পছন্দের আমার একটা চিপস। তো সেই চিপসটা কিন্তু ওই টাইপেরই একটা চিপস হয়তো এনেছিল ফাতেহা, বাট সেটা প্রিঙ্গলস না, অন্য কোনোটা হবে। তো সেই চিপসটা যখন হচ্ছে গিয়ে নিশি বের করে তিশার হাতে দেয়, তো সে দিয়েছে, এটা চিপস, এটা বাচ্চারা খেতে পারে, বড়রা খেতে পারে, যে কেউ খেতে পারে। তো বাপ্পি আবার এখানে একটু আবেগঘন হয়ে কথা বলছে, এটা কার জন্য? তোর ভাবির জন্য, তিশার জন্য? আচ্ছা এনেছি, যে খাবে খাবে। নিশি কিন্তু বলতে পারতো এটা না, এটা 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 ভাবির জন্য না, এটা তানার জন্য, বা হ্যাঁ এটা ভাবিকে দিয়েছি, আমি তো তান তাবিয়াকে চকলেট দিচ্ছি, তো এটা ভাবি খাক। এটা কিন্তু নিশি অন্যান্য দিন হলে বলতো, বাট এবার কিন্তু নিশিটা বলেনি, সে উত্তর দিয়েছে আনছি, যে খাবে খাবে। সো নিশিটা কোনো যায় আসে না, কারণ সে বিরক্ত ভাই, তার মা মারা গিয়েছে, তার ঘরে মা নেই, একদিন হয়নি এখন পর্যন্ত সে আসতে পেরেছে, সকালবেলায় তাকে নিয়ে একটা আধো আধো মুখ ধোয়া নিয়ে বসে গেছে লাগেজ ব্যাগ খুলতে। তো নিশ্চিত তো অবশ্যই ভালো লাগবে না। বাপ্পি বসেই ছিল লাগেজ ব্যাগটা কখন খুলবো, যে বললাম প্যাভলভের নীতি, লালা ঝরছে বাপ্পির, সে তো সহ্য করতে পারছে না। সো বাপ্পিকে নিশ্চিন্ত উত্তর দিয়ে দিয়েছে যে খাওয়ার খাবে, সে দিয়েছে তিশার হাতে, বাট তিশার জন্য না কার জন্য এটা আসলে নিশি বলতে পারবে না। তারপর আরও মজার কিছু জিনিস দেখেছিলাম, অনেকগুলো জিন্স প্যান্ট আনা হয়েছে, ঠিক আছে, জিন্স প্যান্ট লাগেজ থেকে বের করা হয়েছে। সেই জিন্স প্যান্টগুলো আসলে নিশি কিনে আনেনি, মালয়েশিয়াতে নাকি বাপ্পির একজন ব্রাদার আছে, ব্রাদার বলতে তার একটা ভাই, ব্রাদার বলতে তার বন্ধু মানুষ ছিল, মালয়েশিয়াতে সে ব্যবসা করতো দোকানে, তো সেই দোকানটাকে সে ছেড়ে দিয়েছে। তো সেখানে অনেকগুলো জিন্স প্যান্ট ছিল, সে বাপ্পির বন্ধু নিশির হাতে দিয়ে দিয়েছে বাপ্পিকে দেওয়ার জন্য। তো সেখানে তানের সাইজের, বাপ্পির সাইজের কিছু প্যান্ট আছে। তো নিশিকে বাপ্পি প্রশ্ন করছে কোনটা তানের কোনটা আমার। তো দেখুন, নিশিকে ওই লোক দিয়েছে, নিশি নিয়ে এসেছে মাধ্যম হিসেবে। এখন প্যান্টটা কোনটা কার এটা কি নিশি খুঁজে দেখেছে, কোনটা তানের কোনটা বাপ্পির? এটা তো বাপ্পি নিজে খুঁজে দেখবে। তো বাপ্পি আলগা আলগা কথা বলছিল নিশির সাথে ভাব বা খাতির জমানোর জন্য, তখন নিশি উত্তর দিয়ে দিয়েছে আমি কি জানি। নিশি একদম ডিরেক্ট উত্তর দিয়ে চিল্লায় উত্তর দিয়েছে দর্শক, এটা কিন্তু সে নর্মাল টোন উত্তর দেয়নি, হাই পিচ টোনে নিশি উত্তর দিয়েছে আমি কি জানি, আমি তো জানি না। তখন বাপি বলছে ও তাহলে এটা খুঁজে নিতে হবে, আমাদেরকে খুঁজে নিতে হবে কোনটা তানের কোনটা আমার। বাপি বুঝতে পেরেছে নিশি রাগ হয়েছে, যে এত কি ভাই, এত তো কথা বলার কিছু নাই, আমি কি দেখে এসেছি কোনটা তোর আর কোনটা তোর ছেলের? আমি তো দেখে আসিনি ভাই, কারণ আমার তো এই সময় নেই। তোর সময় আছে, লাগেজের মধ্যে কী এনেছি তোর জিব্বা দিয়ে লালা পড়ছে প্যাভলভের নীতির মতো, আমার তো পড়ছে না ভাই। তো নিশি কিন্তু চটাং চটাং উত্তর দিয়েছে বাপ্পিকে কিছু, আমি এটা খেয়াল করেছি, এবং এটা উচিত, এটা উচিত, কারণ বাপ্পি নিশিকে এবার খুব
তেলবাজি করার চেষ্টা করছে যেন নিশি দমে যায় বা কোনো কিছু ডিমান্ড বা আবদার না করে চলে যায়। এটা কিন্তু বাপ্পি মানে নিশি এবার বাপ্পিকে টোটালি কোনো সুযোগ দিচ্ছে না। পরবর্তীতে একটা ট্যাব বের করা হলো। ট্যাবটা আসলে তাবিয়ার জন্য আনা হয়েছে। হয়তো অনেকে দেখে বুঝতে পারেন হয়তো নিশি ট্যাবটা কিনে এনেছে, না, নিশি ট্যাবটা কিনে আনেনি। ট্যাবটা বাপ্পি টাকা দিয়েছে নিশিকে যে তুই তাবিয়ার জন্য ট্যাব কিনে আনিস, কারণ মালয়েশিয়াতে হয়তো অরিজিনাল বা অথেন্টিক প্রোডাক্টটা পাবে, এটা বাপ্পির ধারণা, বা হয়তো কম টাকা পাবে। তো বাপ্পি নিশিকে টাকা পাঠিয়েছে, নিশি মাধ্যম হিসেবে বাপ্পির দেওয়া পছন্দ অনুযায়ী একটা ট্যাব তাবিয়ার জন্য কিনে এনেছে। নিশি জাস্ট যেটা করেছে কিনে এনেছে ওই দেশ থেকে, বাট টাকাটা দিয়েছে কিন্তু বাপ্পি। তার মানে উদ্যোগ কে নিয়েছে বাপ্পি, খরচ কে করেছে বাপ্পি। নিশি খেলে একটা মাধ্যম ছিল বাপ্পির হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো যখন ট্যাবটা দিয়েছে তাবিয়াকে, তো তখন তিশা আবার পিছনে বলছে ফুপ্পিকে থ্যাংক ইউ বলো, ফুপ্পিকে থ্যাংক ইউ বলো, মানে বুঝাচ্ছে যে এটা নিশি দিয়েছে, নিশিকে একটা ক্রেডিট দেওয়ার জন্য। তো নিশি উত্তর দিয়ে দিচ্ছে আমাকে কেন থ্যাংক ইউ দিবে, বাবাকে থ্যাংক ইউ দাও, কারণ এটা আমি খালি এনে দিয়েছি, বাট মূল উদ্যোক্তা মূল স্পন্সর তো বাপ্পি করেছে, তার বাবা করেছে, বাবাকে থ্যাংক ইউ, আমাকে না, আমার থ্যাংক ইউ লাগবে না। তো এই যে আধিক্যতা বা এই যে অতিরিক্ত ভালোবাসা তিশা দেখাচ্ছে নিশির প্রতি, নিশি এটা বুঝতে পারছে। এর জন্য সে এগুলো এবার সে গ্র্যান্ট করছে না, অ্যাকসেপ্টও করছে না, কোনো সুযোগও দিচ্ছে না নিশি ফাতেহার বাপ্পিকে, কোনো মানে ফাতেহার তিশাকে কোনো রকম সুযোগই দিচ্ছে না। তো যাক, পরবর্তী দেখলাম আরও একটা জিনিস, যে নিশি আর বাপ্পি তারা নিচতলাতে ছিল। নিচতলাতে নিশিকে দেখলাম যে বাপ্পিকে একদম জড়িয়ে ধরেছে পিছন থেকে। আর যেহেতু দুই ভাই বোন জড়িয়ে ধরেছে, হয়তো নিশির যেটা হয়েছে আমি যেটা বুঝতে পারছিলাম সাইকোলজি হিসেবে, আমি ধারণা করছি, নট শিওর, বাট আমি আমার সাইকোলজি দিয়ে চিন্তা করলাম যে নিশির আসলে এরকম করার কারণটা কি। দেখলাম নিচতলাতে ঢোকার পরই সে একবার তাবিকে অকারণে জাপটে জড়িয়ে ধরেছে শক্ত করে। আমি দেখলাম, বুঝতে পারছিলাম যে নিশি খুব শক্ত করে তাবিকে জড়িয়ে ধরেছে। আবার দেখলাম বাপ্পিকে জড়িয়ে ধরেছে এবং বাপ্পি কথা বলছিল ক্যামেরার সামনে, বাট নিশির চোখ থেকে পানি পড়ছিল। সো হ্যাঁ, মানুষ খারাপ হতে পারে, বাট আমার ধারণা হচ্ছিল ওই সময় হয়তো সাইকোলজি, হয়তো নিশির ভেতরটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ সে তো নিচতলাতে থাকছে। নিচতলাতে তার পুরো বাসা জুড়ে তার প্রত্যেকটা জায়গাতে তার মায়ের স্মৃতি জড়িয়ে আছে। তার মায়ের রুমে তার মায়ের স্মৃতি আছে, ডাইনিং রুমে নাজমানটি কোথায় বসতো সেখানে স্মৃতি আছে, আর রান্নাঘরে তার মায়ের স্মৃতি আছে, সারাক্ষণ রান্নার চুলার সামনে বসে থাকতো। তো নিচতলার প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা আসবাবপত্র প্রত্যেকটা রুমের সাথে কিন্তু নাজমানটির একটা করে স্মৃতি নিশির চোখের সাথে কিন্তু জড়িয়ে আছে। অবশ্যই নিশির হ্যালোসিনেশন করার কথা, প্রত্যেকটা জায়গাতে হয়তো সে তার মাকে দেখতে পাচ্ছে বা খুঁজে পাচ্ছে, কিন্তু সে তার মাকে তো কোনোভাবে ধরতে পারছে না, স্পর্শ করতে পারছে না, কারণ তার মা তো দুনিয়াতে বেঁচে নেই। হয়তো নিশির এই কারণে খারাপ লাগছে, বাট সে সেটাকে এক্সপ্রেস করতে পারছে না। এবার কিন্তু নিশিকে দেখলাম বাংলাদেশে সে অত অভিনয় করছে না, নাটকবাজি করছে না, একটু পর পর ভ্যা 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 করছে না। হ্যাঁ, সে শক্ত হয়ে আছে, বাট বাপ্পিতে সে অনেক অভিনয় করছে। তো এই কারণে হয়তো নিশি তার চাপা কষ্টটাকে লুকিয়ে রাখার জন্য হয়তো কখনো তাবিয়াকে শক্ত করে জড়িয়ে ধরছে, ভাবছে হয়তো জড়িয়ে ধরলে কষ্ট কমে যাবে। একবার বাপ্পিকে জড়িয়ে ধরছে, হয়তো সে বুঝতে পারছে না তার কী করলে তার ভিতরটা একটু শান্ত হবে। তো বাপ্পিকে ধরেছিল জড়িয়ে, তো তখন বাপ্পি সে তার মতো ভাষণ দিচ্ছে। আমি ভাবলাম আরে ভাই, নিশ্চিত আপনাকে এই কথাগুলো বলেনি, তাহলে আপনি এগুলো কী বলছেন, আবুল তাবল কথা। আমি দেখলাম বাপ্পি বলছে মানে একদম যুক্তিহীন তর্ক, মানে যুক্তিতর্কহীন কথাবার্তা বলছে। সে বলছে এই যে দেখুন ভাই বোনের ভালোবাসা, আপনারা অনেকেই সামান্য কিছু জায়গা জমি সম্পত্তির জন্য ভুলে যান, আপনার বোনকে বোনের হক বুঝিয়ে দিতে চান না, কেন করেন ভাই? এত যদি আপনাদের চাহিদা থাকে তাহলে আপনারা নিজেরা গড়ে নেন না, আপনারা কেন বোনের হক মেরে আপনারা নিজেরা নিজেদের চাহিদা পূরণ করেন? এই যে বাপ্পি এরকম ভাষণ দিচ্ছিল, তখন আমি একটা জিনিসই ভাবলাম বাপ্পির উদ্দেশ্যে, ভাই নিশিত আপনাকে এখন জায়গা জমির কথা বললো না, নিশিত আপনাকে এখন তার হকের কথা বললো না, বা নিশিত বলেনি ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। নিশি এমনিতেই আপনাকে ভালোবেসে জড়িয়ে ধরেছে, কারণ নিশির এখন আপন মানুষ বলতে আপনি একাই আছেন রক্তের সম্পর্কে, আর তো কেউ নেই। নিশি আপনাকে জড়িয়ে ধরেছে বোন হিসাবে, ছোটো বোন হিসাবে আপনাকে জড়িয়ে ধরে হয়তো নিজের একটা ভালোবাসা প্রকাশ করছে, ছোটো বোন হিসেবে আপনার ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে ভালোবাসা প্রকাশ করছে। কিন্তু আপনি এগুলো বলা শুরু করেছেন, কারণটা কি? তখন আমার বুঝতে বাদ থাকলো না যে বাপ্পির মনে আসলে কি ঘটছে। বাপ্পি আসলে সেটাই বলছে যেটা তার মনে ঘটছে। ঠিক আছে, বাপ্পি ভালো মতো জানে নিশি তো এবার ভাগ নিতে এসেছে ভাই। তো নিশিকে সব কিছু বুঝিয়ে দিতে গেলে তো অনেক কিছুতে বাপ্পি নিজে চুরি করে করে খেয়েছে। মায়ের দলিলপত্র সরিয়েছে, মায়ের গোল টোল সরিয়ে ফেলেছে, মায়ের পেনশনের টাকা মেরে খেয়েছে। ঠিক আছে, অনেক কিছু বাপ্পি মেরে খেয়েছে। সো বাপ্পি এখন কি জবাব দিবে? সো সেই জন্য আগের থেকেই বলছে যে আমরা ভাই এগুলো করি না, মানে সে নিজেকে সাফাই দিচ্ছে, আমরা বোনের হক সব বুঝিয়ে দিবে, ভাই বোনের ভালোবাসা নিজেরা গড়ে নেন না। বাপ্পি মানুষকে বলছে আপনাদের যদি এত চাহিদা থাকে তাহলে নিজেরা গড়ে নেন, বোনের হক কেন মেরে খান? তাহলে আমি বাপ্পিকে বলতে চাই, মানুষকে না বলে আপনি আপনার দিকে তাকান যে আপনার কতটা চাহিদা। আপনার কতটা চাহিদা না থাকলে বোন দেশে আসতে পারলো না, আপনি পরের দিন সকালেই বোনের ঘুম ঘুম চোখ নিয়ে তাকে বসিয়ে দিয়েছেন লাগেজ
আনবক্সিং করতে। কতটা নির্লজ্জ, বেহা, কুৎসিত না হলে আপনি ঠিক বোন আসার কয়েক ঘন্টার মধ্যে লাগেজ খুলতে বসে যেতে পারেন। তাহলে চাহিদাটা কার বেশি? আজকে আপনার জন্য যদি আপনার বোন লাগেজ ভর্তি প্রোডাক্ট নিয়ে না আসতো, আপনি বোনের সাথে কথা বলতেনই না, রাগ হয়ে জেদে ক্ষোভে কেন কিছু নিয়ে আসলো না। আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার বোন লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়ে এসেছে তার মা মরার পরও, শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য। তাহলে চাহিদা কার বেশি? ডিমান্ড কার বেশি? কে বেশি এক্সপেকটেশন করে থাকে? আপনি তো করে থাকেন। আপনারই তো ডিমান্ড বেশি, আপনারই চাহিদা বেশি, আপনি তো লোভ বেশি, আপনার জিব্বা থেকে প্যাবলপের নীতিমতো লালা খু 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 করে পড়তে থাকে। আপনি তো এগুলো করেন, তাহলে মানুষকে কেন ভাষণ দেন? আপনাকে কি নিশু বলেছিল যে এখন যে হচ্ছে কি ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায় জায়গা জমি না দিলে, তাহলে আমাকে আমারটা বুঝিয়ে দাও? বলেনি তো। তাহলে আপনি এখানে অ্যাডভান্স বলা শুরু করেছেন যে জায়গা জমি নিয়ে ভালোবাসার সম্পর্ক নষ্ট করতে হয় না, তার মানে অবশ্যই আপনার মধ্যে সমস্যা আছে। আপনি জায়গা জমি নিয়ে অতিরিক্ত কনসিয়াস, অতিরিক্ত ভাগ পেতে চাচ্ছেন, এই কারণে আপনি এগুলো ভাষণ দিয়ে বেড়াচ্ছেন, যাতে করে নিশি আপনার কাছে এগুলো না চায়, যাতে করে নিশির কাছ থেকে আপনি এটা এক্সপেক্ট করছেন নিশি আপনার সাথে ভালো সম্পর্ক বজায় রাখুক, কিন্তু ভাগটাক যেন না চায়। পুরোটা আপনি খাওয়ার চিন্তা করছেন। এই যে দোতলা বাড়ি আপনার মা আপনাদের জন্য বাবা মা রেখে গেছে, পুরোটা তো আপনার একার হকের না, এখানে নিশিরও হক আছে। আপনার যতটুকু অংশ আছে তার অর্ধেক অংশ এখানে নিশিরও আছে। তার মানে আপনি যদি ভাবেন আপনি এখন পুরো রাজা বাদশাহ হয়ে গেছেন, ভুল। এখানে নিশিরও ভাগ আছে, নিশিকে অবশ্যই নিশিটা আপনার বুঝিয়ে দিতে হবে। কিন্তু বাপ্পি এখন যেটা চিন্তা করছে, বাপ্পি চিন্তা করছে নিশির হকটাও বাপ্পি ভোগ করার। কীভাবে? ধরুন নিশির যে অংশটুকু সে এই বাড়ি থেকে পায়, নিশি যদি এখন বলে একটুকু আমাকে বুঝে দেয়, আমি আমারটুকু আলাদা করে রাখবো, তাহলে কিন্তু বাপ্পি পুরো বাড়িটা ভাগ বা ভোগ করতে পারবে না। যেমন বাপ্পি যদি চায় নিচতলা ভাড়া দিবে, নিশি যদি তার অংশটুকু আটকে রাখে, তাহলে বাপ্পি কিন্তু চাইলেও সেটাকে আর ভাড়া দিতে পারবে না। তো বাপ্পি জন্য নিশিকে খুব আলগাভাবে আদল লুতুপুতু করে কথাবার্তা বলছে, যাতে করে নিশি এই সমস্ত উদ্যোগ না নেয়, নিশি যেন তাকে কোনোভাবে আটকে না দেয়। এই কারণে সে নিশির সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে, যেন নিশির মন সে গলিয়ে চলতে পারে। দ্যাটস ইট। এই জিনিসগুলো বাপ্পি এখন খুব সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছে প্রতিনিয়ত। নিশির সাথে সে একটা সাইকোলজিক্যাল গেম খেলছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে। দর্শক, আপনারা যদি বাপ্পি এবং দিশার ভিডিও দেখেন, আপনারা খুব ভালোভাবে আইডিয়া করতে পারবেন প্রত্যেকটা বিষয়। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজকে বলেছিলাম শুরুতে যে এটা একটা এক্সপ্লেনেশন ভিডিও থাকবে। টোটাল যে একটা এনভায়রনমেন্ট, একটা কাউস, একটা এনভায়রনমেন্ট যে ক্রিয়েট হয়েছে তাদের বাসায়, তাদের কথাবার্তা শুনে, সেই জিনিসটা আমি চেয়েছিলাম একটা আলোকপাত করে একটা ভালো এক্সপ্লেন আপনাদেরকে করার জন্য, যে আসলে কার মনে কী সাইকোলজিক্যাল গেম চলছে, এটা আমি ধরে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা এক্সপ্লেন আজকে আপনাদেরকে করে দিলাম। সো এই ছিল তো সব আমার আজকের ভিডিও। আজ বিষয়টা বাড়াচ্ছি না। আপনাদের যদি কোনো ইনফরমেশন আমাকে দেওয়ার থাকে, যেগুলো আপনারা দেখেছেন বা আমার চোখে পড়েনি, যেগুলো না আসলে ভিডিও করা একটা ম্যান্ডেটরি বিষয় দেওয়া উচিত, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই কমেন্টের ভিত্তিতে অবশ্যই সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। সো দর্শক, আজকে ভিডিও এই পর্যন্তই। আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।